শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টায় রেবায় আরও একবার স্বাগত। আপনারা শুনছিলেন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমি রায়কিশোর। একটি মেয়ের জীবন কাহিনী আপনারা শুনছিলেন। ইতিমধ্যে আপনারা গল্পের 2টি পর্ব শুনে ফেলেছেন। আজকে নিয়ে এসেছি গল্পের 3য় পর্ব। 2টি পর্ব শুনে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আসুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প আমি রায়কিশোরীর 3য় পর্ব। আজ রাতে আর ঘুম আসবে না বোধহয়। মাথার ভেতর কেউ সহস্র ধুনি জ্বালিয়ে দিয়েছে। শরীরের কোষে কোষে অসহ্য জ্বালা। আগেও অনেক রাত জেগেছি শিবপুরে, কৃষ্ণনগরে। তখন কষ্ট ছিল অন্যরকম। আজ এরা কারা ঢুকে পড়েছে আমার মাথায়। কি করতাম আমি যদি রাই না হয়ে আমি কাকন হতাম, কিংবা কাকলি, কিংবা মঞ্জুদি, বন্দনাদি, মন্দিরাদি? আপনাদের কাছে এমন কোনো ছক আছে কি যা মেনে চললে জীবনে শুধুই নিশ্চিন্ত সুখ আসতে থাকে? এমন কোনো নিয়ম আছে যেগুলো ভাঙলেই শুধু দুঃখ? এই যে মঞ্জুদি, যার কথা শুনলে ঘরে পোষা কুকুর বেড়ালের কথা মনে পড়ে যায়, একটু আলগা সমবেদনাও জাগে। সেও তো একটা পুরোপুরি মানুষ, আমার আপনার মতনই। হয়তো নিজের সম্বন্ধে সচেতন নয়, তবু তো দেখেছি কখনো কখনো মাঝরাতে উঠে বারান্দার থামের পাশে বসে একা একা কাঁদে, অবিরাম নিঃশব্দে। হয়তো নিজের দুর্ভাগ্যের জন্য কাঁদে, হয়তো এই বিরাট পৃথিবীতে নিজেকে খুঁজতে গিয়ে কাঁদে। কিংবা কাকলির কথাই ধরুন না, মেয়েটা যে সারা সন্ধে একটা লোকের সঙ্গে ফষ্টি নষ্টি করে কাটালো, সেও তো অপমানের ঝুঁকি নিয়েই, নয় কি? তার কাণ্ড কারখানা দেখে আপনি নাক কুঁচকোতে পারেন, কিন্তু কাকলির তাতে কিছু আসে যায় না। কারণ কাকলির অসহায়তাটা আপনার নাক কুঁচকানোর থেকে অনেক বেশি তীব্র। খাওয়া দাওয়ার পর মন্দিরাদির কাছে গল্প শুনে আমার গা ছমছম করে উঠেছিল। এমনও হয়, জানেন, মেয়েটাকে প্রথম ধর্ষণ করেছিল ওর জারতুতো দাদা। ভুরু বেঁকাচ্ছেন কেন? ঘটনাটা সত্যি। তখন নাকি ও 15 বছরের। অবশ্য ব্যাপারটাকে ঠিক ধর্ষণ বলা যায় না, কারণ কাকলিও নিষিদ্ধ আনন্দটাকে ভোগ করেছিল তাড়িয়ে তাড়িয়ে, বোধহীন জন্তুর মতো। জারতুতো দাদা থেকে হাত বদল হয়ে পিস্তুত ভাই, আবার জারতুতো দাদা। তা নিষিদ্ধ প্রেম আর আগুনের ছোঁয়া কি চেপে রাখা যায়? ধরা পড়ল জেঠিমার হাতে। ও, আপনাদের তো বলাই হয়নি, কাকলির মা পালিয়ে গিয়েছিল ওর খুব ছেলেবেলায়, বাবা মারা যাওয়ার পরপরই এক পাড়াতুতো কাকার সঙ্গে। জেঠিমার গলা ধাক্কা খেয়ে কাকলি প্রথমে গিয়েছিল তার সেই মায়ের কাছে। সেখানে মায়ের এক গাদা ছেলে মেয়ে আর অভাব অশান্তি, তবু জায়গা একটু জুটেছিল। হলে কি হয়, সৎ বাবাটি দৃষ্টি দিলেন। মায়ের সংসার থেকে তাড়া খেয়ে আর এক জ্যাঠার দরজায়। লেখাপড়া বেশি দূর শেখেনি, তবে সেলাইয়ের ডিপ্লোমা ছিল। তারই জেরে আর জ্যাঠার কৃপায় বহু কষ্টে একটা চাকরি জুটিয়েছে বেহালার দিকে কোনো এক সেলাই স্কুলে। রোজগার খুব বেশি না হওয়াই স্বাভাবিক, তাই মেয়েটা চাকরির সঙ্গে সঙ্গে রোজগারের সব থেকে সহজ রাস্তাটাও বেছে নিয়েছে। মন্দিরাদিকে জিজ্ঞাসা করেছিলাম, মেয়েটা আপনাকে নিজে এসব কথা বলেছে? বলেছে রে, বলেছে আর কেঁদেছে। মন্দিরাদিকে দ্বিতীয় প্রশ্ন করতে পারিনি। এই কি সেই মন্দিরাদি যে মেয়েদের নিয়ে মুখরোচক আলোচনা করতে পারলে আর কিছু চায় না? কাকলিকে নাকি বুঝিয়েছে, বলেছে ভালোভাবে বাঁচার মতো ব্যবস্থা করে দেবে। নানান মহিলা সমিতি টমিতির সঙ্গে মন্দিরাদির জানাশোনা আছে। ভালো হলেই ভালো, কিন্তু আমার মনে যে একটা সন্দেহ খচখচ করেই যাচ্ছে, ও কি পারবে সঠিক জায়গায় ফিরতে? আপনার কি মনে হয় আমি হলে কি করতাম? ভাবতে গেলে
সব তালগোল পাকিয়ে যাচ্ছে। না, কাকলির জায়গায় নিজেকে বসাতে পারছি না। আমার আর কাকলির সমস্যা এক নয়। আমরা দুজনে এসেছি সমাজের একটা অবস্থার দুটো আলাদা বৃত্ত থেকে। আমাদের পারিবারিক সম্পর্কগুলো অনেক বেশি ট্র্যাডিশনাল। কাকলিদের ক্ষেত্রে কিছু কিছু মূল্যবোধ কোনো কারণে আলগা হয়ে গেছে। একটু মুখে চোখে জল দেওয়া দরকার। বিছানায় উঠে বসেছি। সামনের মাসে মাইনে পেলে মশারিটা বদলাতে হবে। একদম হাওয়া ঢোকে না, ভালো গরম পড়ে গেছে। ফ্যানটা মন্দিরাদি আর বন্দনাদির মাঝখানে, এখান থেকে বেশ খানিক তফাতে। দুই সিনিয়র মহিলা অঘোরে ঘুমোচ্ছে। বন্দনাদির শোয়া ভারী বিশ্রী, কতখানি কাপড় উঠে গেছে। ডেকে তুলব? থাক। মন্দিরাদি জোরে জোরে নাক ডাকাচ্ছে। এই মহিলাকে আজকে বুঝে উঠতে পারিনি। ওপাশে হিরণদি আর শুভ্রার বিছানা খালি। শুভ্রা রাতে ফেরেনি। জানালার একেবারে সোজাসুজি বাইরের লাইট পোস্টটা। শুভ্রার বেড কভার দখল করে এক ঝাঁক আলো ছড়িয়ে পড়েছে গোটা ঘরে। আস্তে ছিটকিনি নামালাম। পাশে পরপর 3টে ঘরের দরজা বন্ধ। কাকনও কি ঘুমিয়ে পড়েছে? অন্ধকারের ছাদে আমাকে ডেকে নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ কাকন দাঁড়িয়েছিল চুপচাপ। গাঢ় নীল আকাশে তখন তারা থই থই। কাকনের নীল শাড়ির জড়ি পাড় চিকচিক করছিল অন্ধকারে। দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হলাম আমি। কি রে, কি বলবি বল? ও বুড়ো আঙ্গুলে কপাল চুলকোলো, আবার চুপ। আমরা যে দিকটা দাঁড়িয়েই ঠিক তার সামনেই ভাঙা প্রাসাদটা। অন্ধকার আলো করে ফুটে আছে অমূল্য তাস। অনেক ফুলের গন্ধ মাখা মন কেমন করা বাতাস কাঁপছে মৃদু। নিচে খেতে যাওয়ার ফার্স্ট বেল পড়ল। ঘুরে দাঁড়িয়ে কাকন আমার হাত দুটো খামচে ধরলো আচমকা। আমি কি ভুল করেছি রাই? কি করেছিস? জানি না রে, কি যে হয়ে গেল। কাকনের মুখ আবার তখন ভাঙা বাড়িটার দিকে। আবিরের সঙ্গে আমি, বিশ্বাস কর, আমার খুব ভালো লেগেছে। কোন আবির? তোদের সঙ্গে যে নাটক করে? কাকন স্থির। কি করেছিস আবিরের সঙ্গে? কাকন যেন এখানে নেই, কিছুই শুনছে না, দেখছে না। আমি মনীষকে ভালোবাসি রাই, জানি তো। কাকন কার্নিশে কনুই রেখে ঝুঁকল। সিগারেট ধরালো অন্যমনস্কভাবে। তুই তো জানিস আমি অনেক ছেলের সঙ্গে মেলামেশা করি, জাস্ট মেলামেশা। সেই ছেলেবেলা থেকে নাটক করতে করতে কত রকম মানুষের সংস্পর্শে এসেছে, কোনো দিন কিছু মনে হয়নি। তাছাড়া সেরকম সম্পর্কও তো গড়ে ওঠেনি কারোর সঙ্গে। কি হয়েছে সব খুলে বল তো। কাকন এক বুক ধোয়া ছড়িয়ে দিল নারকেল গাছগুলোর দিকে। তুই তো জানিস আমাদের বাড়িটাই অভিনয় পাগল বাড়ি। বাবা, দাদা, জেঠু সকলেই নাটক ভালোবাসে। ছেলেবেলা থেকে সে নেশা আমাকেও ধরেছিল। বালুরঘাটে বাবাদের ক্লাবে প্রথম নাটক করি, একটা বাচ্চা মেয়ের রোল। এসব কথা তো শুনেছি, তবু আবার শোন, আমার বলতে ইচ্ছে করছে। যেন আমি নয়, নিজেরই মুখোমুখি দাঁড়াতে চাইছিল কাকন। মেয়েটা বড় দুঃখী, অথচ গুণ কত। লেখাপড়ায় ভালো, দারুণ অভিনয় করে, ভালো নাচে, কবিতা লেখে লুকিয়ে লুকিয়ে। একদিন ওর ডায়েরি আমি দেখেছি। তোকে বালুরঘাটের একটা ঘটনা বলা হয়নি। কাকন মুখের ওপর ঝাঁপিয়ে পড়া চুল সরালো। আমার প্রথম সেক্সুয়াল অভিজ্ঞতার কথা। তখন বয়স 12 কি 13। একদিন জেঠুদের ক্লাবের পেছনে সুজন কাকু জোর করে চুমু খেয়েছিল, আমাকে জড়িয়ে ধরেছিল। সুজন কাকুটা কে? নতুন কাকুর বন্ধু। সুজন কাকুর মেয়ে আমার ছোট বোনের সঙ্গে পড়তো। বিশ্বাস কর রাই, একটুও ভালো লাগেনি, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। শেষে আমার ফ্রকের বোতাম খুলতে যেতে কেঁদে ফেলেছিলাম ভ্যাঁ করে। লোকটা মহা পাজি তো। পাজি কি ভালো জানি না, শুধু মনে আছে ভয় পেয়েছিলাম। অন্য কোনো ফিলিংসই আসেনি। সুজন কাকু আমার কান্না দেখে বলেছিল, আজকের কথা কাউকে বলো না কঙ্কনা, তাহলে লোক তোমারই নিন্দে করবে। তাই তো হয়।
আমার ভুরু কুঁচকে গেছে তখন। ছেলেরা ভোগ করে, মেয়েদের মুখ পোড়ে। কাকুন ঠোঁট কামড়ে মাথা নাড়ালো। সেই প্রথম শরীরে কোনো পুরুষের স্পর্শ। জানিস, তারপর সুজন কাকু সুযোগ পেলেই আমাকে ডাকতো, ছুটে পালাতাম। কি যে আতঙ্ক তখন। তারপর স্কুল পাশ করার সঙ্গে সঙ্গে অনেক কিছুই জেনে গেলাম, শিখে গেলাম। নিজের শরীর সম্পর্কে কনশাস হলাম বলতে পারিস। আর সুজন কাকুকে দেখে ভয় করে না, লজ্জা লাগে। লজ্জা 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 শব্দটা নিয়ে নিজের মনে খেলতে আরম্ভ করলো কাকুন, যেন কোনো নাটকের সংলাপ। সমস্ত শরীর দিয়ে বুঝি লজ্জাটাকে নানাভাবে অনুভব করতে চাই। আমি হাঁটতে হাঁটতে ছাদের অন্য কোণে চলে এলাম। মনীষের সঙ্গে বিয়েটা কাকুনের জীবনের সব থেকে গভীর লজ্জা। বালুরঘাট থেকে এমএ পড়তে কলকাতায় এসেছে। কবি মনীষ সান্যালের সঙ্গে তখনই আলাপ কফি হাউসে। মনীষের তখন ওঠার সময়, চুটিয়ে কবিতা লিখছে অজস্র ম্যাগাজিনে। কাঁধে ঝোলা ব্যাগ, এলোমেলো চুল, নেরুদা রিলকে সবসময় ঠোঁটে। কাকনের উপায় কি ছিল প্রেমে পড়া ছাড়া? মনীষের হাত ধরে কাকন তখন উড়ছে আর উড়ছে। একপাল অনুরাগিনীদের কাছ থেকে ছিনিয়ে নিতে পেরেছে মনীষকে। সেই আনন্দটাকেই চাকছে ঘুরিয়ে ফিরিয়ে। বছর না ঘুরতে মনীষ চাকরি পেল, এভরি ইন্ডিয়ার সেলস এক্সিকিউটিভ। তার মাস তিনেকের মধ্যে বিয়ে হই হই করে। তারপরই শুরু হলো ফুলশয্যার রাতে। কাকন ঘরে আসার আগেই ঘুমিয়ে পড়েছিল মনীষ। এখনো বলতে গেলে কাকন উত্তেজিত হয়ে পড়ে। ভাবতে পারিস নাই, ঘুমিয়ে পড়ল ফুলশয্যার রাতে। টানা 1 বছর চুটিয়ে প্রেম করার পর তারপর ভাবলাম সারাদিন ধকল গেছে, আহা ঘুমোক বেচারা, কালকেই তো হানিমুন যাব দার্জিলিং। কাকন জানতো না দার্জিলিং কি ভয়ানক সংবাদ নিয়ে অপেক্ষা করছিল তার জন্য। তখন সবে শীতের শুরু, পাহাড় ভেঙে ঠান্ডা গড়িয়ে আসছে। সন্ধে হতেই মনীষ হুইস্কি খেতে শুরু করলো, আমিও অল্প অল্প। ভেতরে ভেতরে ভয়ানক উত্তেজনা, কিছুটা মনে, অনেকটাই শরীরে। ওর কাঁধে মাথা রেখে আধশো আমি। 4-5 পেগ খাওয়ার পরে মনীষ প্রবলভাবে জড়িয়ে ধরলো আমাকে। পাগলের মতো চুমু খেতে লাগলো। কি ভালো যে লাগছিল রাই, মনে হচ্ছিল আমি বুঝি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছি। কতদিন ধরে এই দিনটার প্রতীক্ষায় ছিলাম। সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করে দিতে চাইছি। আরও নাও আমাকে, আরও। অনেকক্ষণ আদর করার পর মনীষ আচমকা উঠে দাঁড়ালো, টলছে। 2 হাতে মুখ ঢেকে বলল, শুয়ে পড়ো কাকন, আমি আজ সারা রাত জাগব। আমি বলেছিলাম, আজ তো জেগে থাকারই রাত। মনীষ উত্তর দেয়নি। জানালা খুলে বাইরের ঘন কুয়াশার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তারপর আবার হুইস্কি ঢেলেছিল গ্লাসে। আবার বারণ করেছিলাম, শোনেনি। তখন আমি নির্লজ্জের মতো শুধু চাইছি রে রাই, চাইছি। সম্পূর্ণ মাতাল হওয়ার পর ঘোলাটে চোখে আমাকে দেখলো অনেকক্ষণ, দেখলোই শুধু। তারপর বিড়বিড় করে কি যেন বলছিল কবিতা, আমি শুনিনি। আস্তে আস্তে রাগ হচ্ছে তখন, মনে মনে অপমানিতও হচ্ছি যেন। একসময় বিড়বিড় করতে করতেই ঘুমিয়ে পড়ল মনীষ। আমি জেগে রইলাম বহুক্ষণ। আমার মনের অবস্থাটা বুঝতে পারছিস নিশ্চয়ই। শুধু অপমান নয়, শরীর ভেঙে কি যেন এক অজানা যন্ত্রণা তখন। ঘুম থেকে উঠে দেখি মনীষ নেই। গত রাত্রের অপমানটা যখন মনের ওপর আবার দখল নিচ্ছে, সে সময় ফিরল কেমন বিধ্বস্ত। চোখাচোখি হতেই মুখ ফিরিয়ে বাথরুমে চলে গেল। তারপর হঠাৎই বেরিয়ে আমার কোলের ওপর পড়ে সে কি কান্না, প্রথমে ফুপিয়ে তারপর পাগলের মতো। বিশ্বাস করো, ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। তোমার সর্বনাশ করে দিলাম, আমাকে মেরে ফেলো, আমার মরে যাওয়া উচিত। এত স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যে সে মুহূর্তেও বুঝতে পারিনি মনীষ ইম্পর্টেন্ট। অনেক পরে ব্যাপারটা মাথায় ঢুকলো। ডানা ভেঙে মাটিতে পড়ে গেলাম। আবার সিগারেট ধরিয়েছে কাকন। প্রথম ধাক্কাটার পর মেয়েটা একটু একটু করে নিজেকে সামলে নেবার চেষ্টা করছিল। সান্ত্বনা দিয়েছে মনীষকে, বড় স্পেশালিস্টের কাছে নিয়ে গেছে। বিশ্বাস কর রাই, আমি নিজেকে তৈরি করে নিয়েছিলাম। শারীরিক প্রয়োজনটাই কি সব?
আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই কি বড় কথা নয়? মনীষকেও এ কথা বুঝিয়েছি বারবার, কিন্তু ও যেন ক্রমশ কেমন যেন হয়ে গেল। যেদিন জানতে পারলো ওর অসুখটা ভালো হওয়ার নয়, সেদিন থেকে কেমন হিংস্র হয়ে উঠল। আমার পাশে শোয় না, আমাকে সহ্য করতে পারে না, বিশ্রী ব্যবহার করে। ও শুধু নিজের কথাই ভাবতো তখন, আমার কথা কোনো সময় ভাবেনি। আমিও যে রক্ত মাংসের মানুষ, আমিও যে কি ভয়ানক শারীরিক আর মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে। সব কিছু ভুলে থাকতে কাকন নতুন করে ডুবে গেল নাটকে। বাইরের কাজে নিজেকে ব্যস্ত রাখে, পুরনো গ্রুপে জয়েন করলো। তারপর যা হয়, শেষের দিকে মনীষ নাকি প্রচণ্ড মারধরও শুরু করেছিল। তুই ভাবতে পারবি না রাই, আমাদের স্বপ্নের সংসারটা কিভাবে একটু একটু করে নরক হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনেই ধৈর্য হারালে তার পরিণাম যে কি বিষাক্ত। শেষে দুজনেই একদিন একসঙ্গে আলিপুর কোর্টে পিটিশন দিলাম মিউচুয়াল সেপারেশনের। কাকন থুতনিতে চিবুক রেখে দাঁড়িয়েই ছিল, ওর পিঠে হাত রেখেছিলাম। চল খেয়ে আসি। তুই যা, আমার ভালো লাগছে না। পাগলামি করিস না, তুই বুঝতে পারছিস না রাই, আমি যেন, বিশ্বাস কর, আবিরের সামনে মনে হচ্ছিল লক্ষ লক্ষ বছর ধরে এই খিদেটাই বুঝি ঘাপটি মেরে বসেছিল আমার মধ্যে। হয়তো বা সুজন কাকুর সময় থেকে, হয়তো বা মনীষকে বিয়ে করার পর থেকে। আমার কেন এত ভালো লাগলো রাই? লাগতেই পারে, এতে অন্যায়ের কি আছে? কিছু কিছু ব্যাপার আছে যা কোনো নিয়ম মেনে চলে না। নিজের কথায় নিজেই চমকে উঠেছিলাম। আমি কি বলছি কথাগুলো? আমি রায় কিশোরী? কাকন বাচ্চা মেয়ের মতো আমাকে জড়িয়ে ধরল। কাঁদতে চাইছে, পারছে না। ওর চুলে হাত বোলালাম। এই প্রথম আমি কাউকে সান্ত্বনা দিচ্ছি। তোকে আবির ভালোবাসে? কে জানে, তবে বিয়ে করতে চায় আমাকে। তাহলে এত ভাবছিস কেন? আরেকবার দেখ না নতুন করে। বুঝতে পারছি না কি যে করি। কাকন শেষ পর্যন্ত কেঁদেই ফেলল। আবিরের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার পর ভীষণ অপরাধী লাগছে রে নিজেকে। যেন একটা চরম নিষিদ্ধ কাজ করে ফেলেছি। কেন এমন হচ্ছে? কেন মনীষের কাছে করা প্রতিজ্ঞাটা রাখতে পারলাম না? বোকার মতো কথা বলিস না। আমি নয়, যেন অন্য কেউ আমাকে দিয়ে বলিয়ে নিচ্ছিল কথাগুলো। মনীষের মধ্যে আসছে কেন? When a chapter is closed, it is closed forever. সত্যি সত্যি কি ক্লোজ করা যায়? কেন যাবে না? আমি করছি না। ভুলে যাচ্ছিস কেন তুই আর মনীষের বৌনস? তাছাড়া মনীষ তোকে ঠকিয়েছিল তোর কাছে গোপন করে। কাকন মাথা নাড়ল। হয়তো তুই ঠিকই বলছিস। বলছি। কাকন আবার ভাবছে। তাহলে বলছিস আবির আমাকে ভালোবাসে? হেসে ফেললাম। এই কথা কখন বললাম? ভালোবাসে কি না বুঝবি তো তুই। রাই, একটা সত্যি কথা বলবি? তো সেই বদমাইশ স্বামীটার কথা ভাবিস তুই? কেন? তার সঙ্গে তো একটা শারীরিক সম্পর্ক হয়েছিল, তার থেকে কোনো দিন কোনো ভালোবাসা গ্রো করেনি? কাকন কি আমাকে পাগল করে দেবে? কোথা থেকে কোথায় চলে যাচ্ছিল। আবির কিংবা মনীষের সঙ্গে অনিমেষের কখনো তুলনা করা যায় না। নিজেকে দিয়ে কাকন আমার কথা বুঝতেই পারবে না, যেমন আমি কাকলির কথা বুঝতে পারি না। কাকন জিজ্ঞাসা করেছিল, উত্তর দিলি না? কি উত্তর দেব বল? দুটো জন্তুর মধ্যে যে ফিজিক্যাল সম্পর্ক থাকে, আমাদেরও তাই ছিল। সেই মুহূর্তে হয়তো ভালো লাগতো, তার বেশি নয়। অনিমেষের কথা ভাবতে গিয়ে আরেকজনের মুখ ভেসে উঠেছিল বারবার। সিদ্ধার্থ নয়, আরেকজন। নীলাঞ্জনকে দেখে কি আমার কোনো দিন এভাবে তো ভেবে দেখিনি। নীলাঞ্জন আর আমি এক বিছানায়? ধুত, ভাবতেই পারি না। তবে কি, সেই যে কলেজে পড়েছিলাম, রজকিনী প্রেম নিকষিত হেম কামগন্ধ নাহি তাই, ওরকমও কি হয়? তাহলে কাকন আবিরের কাছে যায় কেন? কলসির জল বাষ্প হতে হতে যেমন এক সময় তলায় ঠেকে যায়, কাকনেরও হয়তো তাই হয়েছে। আপনি কি বলেন? আমি ঠিক ভাবছি? কাকনের কাছে কোনটা সত্যি? মনীষের ভালোবাসার স্মৃতি, না আবিরের বর্তমান? দূরে কোথাও
একটা মাতাল হুল্লা করছে। গাজা পার্কের চোলাইখানা বুঝি সারা রাত খোলা থাকে। ক্রিশ্চিনটারও কি সব ঝামেলা চলছে ম্যাথিউসকে নিয়ে। ডোমা ব্যাপারটা জানে, 2-1 দিনের মধ্যে ম্যাথিউস চলে যাবে। এখন কিসের গণ্ডগোল, কী যে হচ্ছে চারিদিকে। শার্লি বলে ওদের দেশে বিয়ের সময় একজোড়া লাভ বার্ডস উপহার দেওয়া হয় নতুন দম্পতিকে। লাভ বার্ডস বুঝছেন তো? সেই পাখিগুলো যাদের জোড়ার একটা মরে গেলে অন্যটাও না খেয়ে আস্তে আস্তে শুকিয়ে মরে যায়। ওরা হয়তো আশা করে স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম হবে। তা কি আর হয়, মানুষ কি পাখি? মন্দিরাদির টাইম পিসের চোখ জ্বলছে, 2:10। এভাবে সারা রাত জেগে থাকবো নাকি? এলোমেলো কথা ভেবে দেখি 0.5 ঘন্টা ক্যাম্পাস ট্যাম্পাস পাওয়া যায় নাকি। টিউবের সুইচ অন করলাম। মাথার ভেতর একটানা টাইপরাইটারের খটাখট খটাখট। বহুকাল পর আজ রাত জাগছি আমি। অফিসে ঢুকতেই বদ্রি বলল, মেম সাহব, সাহব ने आपको সালাম दिया था। অফিস জুড়ে আজ দারুণ ব্যস্ততা। মালিকরা বোধহয় ভোর না হতেই চলে এসেছে। কাল থেকে জোর ঝাড়পোছ চলছে। এরিয়া ম্যানেজার আসবে। এরিয়া ম্যানেজার মানে রজার তালভি, ব্যাঙ্গালোর মিলের ইস্টার্ন জোনের হর্তাকর্তা। মালহোত্রা ব্রাদার্সের মতো এদিককার অনেক এজেন্টদের প্রভু। মনটা খুশি খুশি হয়ে উঠল। ডালভির মতো সুপুরুষ আমি আর দ্বিতীয় দেখিনি। স্মার্ট অ্যাথলেটদের মতো ফিগার, 6 ফুটের ওপর লম্বা, টকটকে গায়ের রং। গতবার ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল। প্রতিবার অফিসে ঢুকেই ইংরেজি ফিল্মের কায়দায় আমাকে বলে, হাউজ লাইফ ম্যাম। বদ্রিকে পিবিএক্স বোর্ডে বসিয়ে বড় সাহেবের ঘরের দিকে গেলাম। 2x10 বোর্ড বদ্রি সুন্দর ম্যানেজ করতে পারে। আহা, ওর কেন প্রমোশন হয় না? অবশ্য আমার এই ছোট্ট বাক্সটাকে অফিসের সবাই চালাতে পারে। আমার মতো নির্বোধ মেয়েও একদিনে শিখে নিয়েছিল। ব্রাউন পালিশের দরজা আলগা করে ঠেললাম। মে আই কাম ইন স্যার? ইয়াস। ছোট সাহেবও বড় সাহেবের ঘরে বসে। আমাকে দেখেই বিনোদ অভ্যাসবশে নিচের ঘড়ি দেখছে। একটু হতাশ হলো মনে হয়। আজ আমি একেবারে পাংচুয়াল। ঘরটাকে একটু আলাদাভাবে সাজানো হয়েছে। ক্যাবিনেটের মাথায় ফুলদানিতে গুচ্ছ গোলাপ, ফাইলগুলো নিখুঁতভাবে রাখা। ভোর থেকেই বোধহয় এয়ার কুলার চলছে। ঘর জুড়ে পাহাড়ি ঠান্ডা। বড় সাহেব হলুদ ফাইলটা বাড়িয়ে দিলেন আমার দিকে। এক্ষুনি ভেতরের নোটটা 3 কপি করে টাইপ করে দাও তো। অ্যান্ড গেট ইউর কাউন্টার ক্লিনড। রজারের সঙ্গে লালওয়ানিও আসবে, মিলের ওয়ান অফ দ্য ডাইরেক্টরস। রাইট স্যার। ঘর থেকে বেরিয়ে আসছি, বিনোদ ডাকল, লিসেন, ওরা এলে ঘরে কোনো ফোন দেবেন না। উই ডোন্ট ওয়ান্ট টু বি ডিস্টার্বড। আবার ঘাড় নাড়লাম। রাইট স্যার। সবে টাইপ শেষ করে কার্বন খুলছি। অফিসে হালকা গুঞ্জন। রজার ঢুকছে, সঙ্গে একটা বেটে মতন ধুতি পরা লোক। তড়াক করে লাফিয়ে উঠেছি সিট থেকে। মর্নিং স্যার। চোখ থেকে নিজস্ব কায়দায় সানগ্লাস নামালো দলভি। ভেরি গুড মর্নিং। মে আই মিট দ্য মালহোত্রাস? হন্তদন্ত হয়ে কাউন্টার ছেড়ে বেরিয়ে এসেছি। দে আর ওয়েটিং ফর ইউ স্যার। প্লিজ কাম ইন স্যার, প্লিজ। আমিও পুরো মেম সাহেবী কায়দায় ওদের রাস্তা দেখাচ্ছি। বদ্রি দৌড়ে গিয়ে বসের দরজা খুলে ধরেছে। আমার সাহেবরাও কেমন ছুটে আসছে দেখুন। বিনোদ তো আমার থেকেও জোরে লাফিয়ে উঠল চেয়ার থেকে। হি 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 হি, কেমন মজা লাগছে। অমন প্রতাপশালী বিনোদ সাহেব কেঁচোর মতো গুটিয়ে মুটিয়ে এতটুকু। দালভি একটা স্যুট পরেছে বটে, ঠিক যেন ইমরান খান। পাশের ওই বোকা বোকা লোকটা ডাইরেক্টর। হি 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 হি। ওকে দালভির চাকর হলে মানাতো বেশি। সিটের দিকে ফিরছি। কাচের ওপার থেকে ডোমা চোখ মারল। না বাবা, ওদের ঘরে এখন ঢুকছি না। বাছুরটাকে সামলাই, আমার পিবিএক্স বোর্ড। ফাইলটা বদ্রির হাত দিয়ে পাঠিয়ে দেব? থাক, দরকার হলে ওরাই চাইবে। বদ্রি ছুটে জেন্টস টয়লেটে ঢুকলো। কেন বলুন তো? ওখানে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে সাহেবদের জন্য। ডোমা খুটখুট করে সামনে এসে দাঁড়িয়েছে।
ইউ আর রিয়েলি লাকি, রাইট? ডোমা পেছনে লাগার চেষ্টা করছে। আজ দারুণ সেজেছে, শাহজাদি স্টাইলের সিপিয়া সালোয়ার কামিজ। সেজেছ তো তুমি। এবার আমি চোখ টিপলাম। ডোমা ছদ্ম শ্বাস ফেলল। তবু তো রজার আমাদের দিকে তাকায় না। মোস্ট ন্যাচারাল, দারোয়ানের দিকে সবাই আগে তাকায়। আই উইশ আই উড হ্যাভ বিন আ ডোর কিপার লাইক ইউ। ফাজলামি রাখো, ওরা কি করছে? শার্লি, ক্রিশ্চিয়ান? ডোমা কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, শার্লির ইন্টারভিউ আছে রেমিংটনে, বাট রিমেম্বার শি ইজ অন মেডিকেল লিভ টুডে। শার্লিরটা এসে গেল, আমার কবে আসবে কে জানে। মার্সেন্সের কোনো খবর নেই। এতগুলো অ্যাপ্লিকেশন ছাড়লাম, আমার হয়তো ছোট মেশো মিরাদি ছাড়া গতি নেই। ইনকামিং কল আসছে, রিসিভার কানে তুললাম। মালহোত্রা ব্রাদার্স, পুট মি টু মিস্টার মেনন প্লিজ। এখান থেকে একটু জোরে ডাকলেই মিস্টার মেনন সাড়া দেবেন, তবু রিং বাজালাম, এটাই দস্তুর। ডোমা টয়লেট থেকে ঘুরে এলো। ক্রিশ্চিয়ান ভীষণ আপসেট হয়ে রয়েছে বুঝলে। কেন, ম্যাথিউস কি বলছে? আরে আমরা জানতামই না, ওদের মধ্যে অনেক দিন ধরে টাসল চলছে। ম্যাথিউস চাইছে ক্রিশ্চিয়ানের যখন পাসপোর্ট আছে এক্ষুনি বিয়ে করে ওর সঙ্গে চলে যাক। ক্রিশ্চিয়ান রাজি নয়, নিজের জব ভাউচার না পেলে যাবে না। জোর ফাইট চলছে এই নিয়ে। গড ব্লেস, ওদের এঙ্গেজমেন্ট না ভেঙে যায় ম্যাথিউস যদি যাওয়ার আগে। 2 নম্বর এক্সচেঞ্জ ঘ্যাঁ ঘ্যাঁ বাজছে। ইজ অশোক দেয়ার? মার্গারিট সর্বনাশ করেছে, বড় সাহেবের প্রেমিকা, মিরাদির বান্ধবীর বান্ধবী। এর দয়াতেই আমার চাকরি, কি করি এখন? খুব বিনীতভাবে গলা নামালাম। বস ইজ এক্সট্রিমলি বিজি ম্যাডাম। তুমি অশোককে দাও আমাকে। আমি কি অশোককে কোলে চাপিয়ে দেবো নাকি? এমন আহ্লাদির মতো কথা বলে। সুইচ অফ করে ডোমার দিকে তাকালাম। মার্গারেট, কি করি বলো তো? বিনোদ ঘরে কোনো লাইন দিতে বারণ করেছে। দেন টেল হার টু রিং ল্যাটার। তুই তো বাবা বলেই খালাস, আমি বলি কিভাবে? মিম সাহেবের যা মেজাজ, চাইলে আমি আজ আছি কাল নেই, কিন্তু সুইচ তো আমাকে নামাতেই হবে। ম্যাডাম, যদি কিছু মনে না করেন, ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্টররা এসেছেন, ওদের সঙ্গে জরুরি মিটিং। হেল উইথ দ্যাম, তুমি অশোককে বলেছ আমি লাইনে আছি? মার্গারেট কিছুটা অধৈর্য যেন। মরিয়া হয়ে বললাম, আমি আপনাকে একটু পরে ফোন করছি। মিম সাহেবের আদুরে গলা সঙ্গে সঙ্গে হিসিয়ে উঠেছে। আমি জিজ্ঞেস করছি তুমি অশোককে বলেছ কি না? আমার কি দরকার বাবা পাকামি করার, ওদের ব্যাপার ওরা বুঝুক, মাঝখানে পড়ে আমি। সুইচ তুলে রিং বাজিয়ে দিলাম। যাক, দুজনে কথা বলছে। টোমা হাসল। ওদের ফোন ট্যাপ করেছো কোনো দিন? এ একবার ডার্লিং বলে, ও একবার সুইট হার্ট বলে। ওরা লাভ মেকিংটা টেলিফোনেই সেরে নেয়। আমি আর ডোমা খুব হাসছি। হঠাৎ বিনোদ এসে দাঁড়িয়েছে সামনে, সঙ্গে সঙ্গেই দুজনেই সচকিত। হোয়াটস গোয়িং অন হিয়ার? এটা কি অফিস না আড্ডাখানা? হোয়াট ইউ আর ডুইং হিয়ার মিস লেপচা? ডোমা বড় সাহেবের স্টেনো। বিনোদকে বিশেষ তোয়াক্কা করে না, সামান্য কাজ ঝাঁকিয়ে সরে গেছে। কিন্তু আমি যাই কোথায়? বিনোদ গনগনে চোখে ফিরেছে আমার দিকে। আপনাকে ও ঘরে এখন কল দিতে মানা করা হয়েছিল? উঠে দাঁড়িয়ে ঠোক গিলছি। ম্যাডামের কল ছিল। ড্যাম ইয়োর ম্যাডাম, আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম ডিস্টার্ব না করার। ম্যাডাম শুনছিলেন না স্যার। স্টপ ইয়োর ব্লাডি এক্সকিউজ। একঘর লোক হাঁ করে তাকিয়ে আছে এদিকে। মিস্টার মেনন ব্যানার্জি দা সিনহা পৌত্রীয়। কান মাথা ঝাঁ ঝাঁ করে উঠল। শরীরের সব রক্ত বুঝি জড়ো হচ্ছে মুখে। মাথা নিচু করলাম। সরি স্যার, আমি এছাড়া কি করতে পারতাম? কি পারতেন জানেন না যদি চাকরি করতে এসেছেন কেন? বাড়িতে গিয়ে রান্না বান্না করুন। ছেলেটা আমাকে কি বিশ্রীভাবে অপমান করছে। চাকরি করতে এসেছি বলে কি সব হজম করতে হবে? আমরা ঝি চাকর? ইচ্ছে করছে ওর গালে একটা চড় মেরে চাকরি ছেড়ে চলে যায়। মাইনে যা দেয়
তার 3 ডবল খাটিয়ে নেয়, অ্যাবসেন্ট করলে টাকা কাটে। চেঁচামেচি শুনে মালহোত্রা সাহেব বেরিয়ে এসেছেন। হোয়াটস দ্য ম্যাটার, চেঁচাচ্ছ কেন? তোমার এইসব স্টাফেরা। স্টপ ইট, কাম ইনসাইড, দে আর ওয়েটিং ফর ইউ। বিনোদ গজগজ করতে করতে ফিরে গেল। চাই না আমার এই চাকরি, আসবো না কাল থেকে। কিন্তু তারপর হোস্টেল ফিস, কৃষ্ণনগরে ফিরে যাব। নিজের উপর রাগ হচ্ছে ভীষণ। আমার কিছু বলা উচিত ছিল বিনোদকে। ছেলেটার এত কেন আক্রোশ আমার ওপর ছোট্ট একটা ব্যাপারে? চোখ ফেটে জল আসতে চাইছে, ঠকঠক করে কাঁপছি আমি। দিনটাই আজ তেতো হয়ে গেছে। শ্রীকান্ত মজুমদার যথারীতি মিনি বাসের লাইনে আমার জন্য দাঁড়িয়ে। হতভাগা কিছুতেই আমার পেছন ছাড়বে না, কোনো অপমানই গায়ে মাখতে চায় না। কিছু কিছু মানুষ এত নির্লজ্জ হয়। ও ঢাকুরিয়ার লাইনে, আমি রানীকুঠির কিউতে দাঁড়ালাম। চৈত্র এসে গেছে, যখন তখন ধুলোর ঝড় কলকাতার রাস্তায়। শ্রীকান্তবাবু ক্যাবলা ক্যাবলা মুখে হাসল। ঘাড় ঘুরিয়ে নিলাম। টেলিফোন ভবন টপকে সূর্যটা নেমে গেছে আস্তে আস্তে। লাল দিঘির জলে তার শেষ আভাস। একটা লম্বা মিছিল টেলিফোন ভবনের সামনে দিয়ে চিৎকার করতে করতে চলে যাচ্ছে আর.এন. মুখার্জি রোডের দিকে। বোধহয় এসপ্ল্যানেড ইস্টে যাবে। লাল ফেস্টুন উঁচু করে কি বলছে লোকগুলো বলুন তো? জুলুমবাজি চলবে না, ভেঙে দাও, কুড়িয়ে দাও। আমাদের অফিসে কোনো ইউনিয়ন নেই। 13টা লোকের অফিস, তার আবার ইউনিয়ন থাকলে অবশ্য আমাকে ওইভাবে অসম্মান করতে পারতো না বিনোদ মালহোত্রা। কি বলেন? কপাল কপাল, কপালটাই আমার এরকম। সারাটা দিন অফিসে যেভাবে কাটিয়েছি সে আমিই জানি। মনে হচ্ছিল কারুর দিকে চোখ তুলে তাকাতে পারবো না কোনোদিন। ডোমা ক্রিশ্চিন বারবার বলছিল, তুমি বিনোদের কথা গায়ে মাখছো কেন? ও ওই রকমই মিসবিহেভিং। আগের রিসেপশনিস্ট মালা সেনকেও বড় সাহেব অবশ্য একবারও খারাপ ব্যবহার করেননি। দলভিরা চলে যাওয়ার পর ডেকে কাজ দিয়েছেন। উনি কি শুনেছেন বিনোদ আমাকে কীভাবে? বিকেলের দিকে মার্গারেটেরও ফোন এসেছিল। গলায় সেই পুরনো আহ্লাদি ভাব, যেন সকালে ও নয় অন্য কেউ কথা বলছিল। অফিসের সকলেও কিছুক্ষণের মধ্যে ভুলে গেল ঘটনাটা। হয়তো বিনোদও মনে রাখবে না, কিন্তু আমি তো ভুলতে পারছি না। মনে পড়লেই দাউ দাউ জ্বলে উঠছে শরীরটা। না, হস্টেল নয়, মীরাদির কাছে যাব এখন, খুলে বলবো সব। সিদ্ধার্থর সঙ্গে দেখা হয়ে যাবে। যাক, আজ আমি ওর মুখোমুখি দাঁড়াতে পারবো। চণ্ডীতলায় লোডশেডিং। কলকাতার এই এক অসুখ, গরম পড়তে না পড়তেই ইলেকট্রিসিটি উধাও। নানুবাবুর বাজার থেকে একটু ডান দিকে হাঁটলেই মীরাদিদের বাড়ি। রাস্তায় এত লোক, তবু কারেন্ট না থাকলে সব কেমন নির্জন নির্জন লাগে। মীরাদিদের পাশের বাড়ির রকে ছেলেরা আড্ডা মারছে। সবুজ দরজাটার সামনে দাঁড়িয়ে আলতোভাবে কড়া নাড়লাম। আরে রাই, কতদিন পর এলি, কি খবর? এক ধাপ উঁচুতে মীরাদি, আমাকে দেখে উচ্ছ্বসিত। থাক থাক কোকড়া চুল পিঠের ওপর ফেলা, চওড়া পাড় সাদা শাড়িতে মীরাদিকে একদম অন্যরকম লাগছে। মুখের ভাব সিদ্ধার্থর মতোই, তবে সিদ্ধার্থ যতটা লম্বা চওড়া মীরাদি ততটা নয়। সিদ্ধার্থ দিদির থেকে ফর্সাও বেশি। শঙ্কর বলছিল তুই নাকি আজকাল বেহালাতেও যাচ্ছিস না, কি ব্যাপার? হস্টেল এত ভালো লেগে গেল? মীরাদি হাত ধরে টানল। এখন আর আমার পা সরছে না। সিদ্ধার্থ বাড়ি আছে কি? মীরাদি প্রায় আমাকে জড়িয়ে ধরে নিজের ঘরে নিয়ে গেল। সামনেরটা ড্রয়িং রুম, যেখানে আমি প্রথম দিন এসে বসেছিলাম। তারপর সরু প্যাসেজ, একদিকে মীরাদি আর মাসিমার ঘর, উল্টো দিকেরটা সিদ্ধার্থ। বাচ্চা গেল, সিদ্ধার্থ নেই। বাইরে থেকে ঘরটায় ল্যাচ টানা। মীরাদি ড্রেসিং টেবিলের ওপর হ্যারিকেন রাখলো। আবার শুরু হলো বুঝলি, আধ ঘন্টার ওপর হয়ে গেছে, কখন আসে? আমি মীরাদির দিকে তাকিয়েই আছি। ওই মহিলার সামনে এলে মনটা কেমন জুড়িয়ে যায়। আপনি আমাকে স্বার্থপর, সুবিধাবাদী, যা খুশি ভাবতে পারেন এখন। আমি মীরাদির কাছে আসবই, সিদ্ধার্থর সঙ্গে সম্পর্ক থাকুক না থাকুক। প্রথম যেদিন এই বাড়িতে এসেছিলাম ছোট মেশোর সঙ্গে,
সেদিনই মিরাদি আমাকে জয় করে ফেলেছে। কি শান্ত ব্যক্তিত্ব! সে সময় আমাকে দেখলেই সকলে ঘুরিয়ে ফিরিয়ে বিয়ে ভাঙার কথা জিজ্ঞাসা করে। আত্মীয় স্বজন, পাড়া পড়শি সবাই। ন- নতুন পরিচিতরা হাবভাবে কৌতূহল দেখায়। বড় ক্লান্ত বোধ করি। জানেন, এই মহিলাই প্রথম যিনি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি প্রশ্নও করেননি। অফিস থেকে আসছিস তো, কি খাবি বল? কোনো কথা বলিনি এখনো। কিছু বলতে হয়, হাসলাম মাথা নেড়ে। এখন কিছু খাবো না। খাটের ওপর পা ঝুলিয়ে আমি। মিরাদি মোড়া টেনে বসল। কিভাবে শুরু করি বুঝতে পারছি না। মিরাদি অনুমান করে নিয়েছে। কিছু বলবি মনে হচ্ছে? না মানে মিরাদি, এই চাকরিটা আমি করব না। কেন রে, কি হলো? কি অপমানিত হয়েছি আজ ওই মার্গারেট আর ওখানকার বিনোদ মালহোত্রা। এক অফিস লোকের সামনে কি ইনসাল্ট তুমি ভাবতে পারবে না মিরাদি। কথা বলছি আর হাঁপাচ্ছি। মিরাদি ধৈর্য ধরে শুনল সমস্তটা। চুপ করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। দেখ, তোকে একটা কথা বলি। চাকরি যদি ছেড়ে দিলি তো ছেড়েই দিলি, কিন্তু তাতে বিনোদ মালহোত্রার কিচ্ছু যাবে আসবে কি? না মার্গারেট দুঃখ পাবে। বরং আমি বলি কি, নতুন কিছু যতক্ষণ না পাস দাঁতে দাঁত চেপে একটা প্রতিবাদও করব না। উত্তেজিত হয়ে উঠলাম। একজন অন্তত বিনোদের ব্যাড ম্যানার্সের প্রতিবাদ করুক। কিভাবে? রেজিগনেশন দিয়ে? মিরাদি শান্ত হাসছে। তাতে ওদের কি এসে যাবে? তোর জায়গায় আরেকটা মেয়ে। জানি। তাহলে হাল ছাড়ার কথা ভাবছিস কেন? মাথা ঠান্ডা কর। চাকরি করতে গেলে এরকম প্রবলেম আসেই। বাবা মারা যাওয়ার পর আমি যে প্রথম প্রাইভেট অফিসটায় ঢুকি, জানিস সেখানকার বস আমাকে কি প্রস্তাব দিয়েছিল? তার তুলনায় তোদের বিনোদ তো দেব শিশুরে। মাথা গরম, একটু চ্যাটাং চ্যাটাং কথা বলে। রাস্তাঘাটে হাঁটতে চলতে গেলে গায়ে পায়ে ধুলো লাগে না, সঙ্গে সঙ্গে ছেড়ে ফেলে দিবি। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছি। মিরাদি এমন সুন্দর করে বোঝায়, এত ভালো কথা বলে, রাগটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে যেন। তবু বললাম, যাই বলো মিরাদি, আমার একটা ভালো চাকরি দরকার। নিজের গলাই কেমন অবুধ জেদি শিশুর মতো শোনাচ্ছে। মিরাদি সামান্য গম্ভীর। দেখ রাই, যখন কৃষ্ণনগরে ফিরে এসেছিলি তখন তোর পায়ের তলায় কি ছিল? মজা পুকুরে কচুরি পানার ওপর দাঁড়িয়েছিলি। তখন মরে গেলেও মরে যেতিস, বেঁচে গেলেও মরে থাকতিস। আমরা হয়তো তেমন কিছুই পারিনি, কিন্তু একটু জমি তো দিয়েছি। তোর দাদা দিয়েছে সাহস, মাসি মেশো উৎসাহ, আমি একটা ছোট চাকরি। আমি তা তো অস্বীকার করছি না মিরাদি। অস্বীকার করার কথা নয়। এখন তোমার অর্জন করার পালা। ইউ বেটার আর্ন আ জব। এতে তোর যে আনন্দ হবে। হ্যারিকেনের আলো পড়ছে মিরাদির শরীরের বাঁ দিকে। ডান দিকের দেওয়ালে মিরাদির বিশাল ছায়া। সেই ছায়ায় আমি। মিরাদিকে বলবো নাকি হস্টেলের মেয়েদের কথা? কাকলি, মঞ্জুদি, বৌদি। বাইরে কড়া নাড়ার শব্দ। মিরাদি উঠল। বস, দেখি কে এলো। টান টান হয়ে গেছি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সিদ্ধার্থ। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে আমার। অফিসের টেনশনের বদলে সিদ্ধার্থ ছড়িয়ে যাচ্ছে ভেতর। ও কি সেদিনকার কথা বলে দিয়েছে সকলকে? কিরে রাই, কখন এলি? সিদ্ধার্থ নয়, মাসিমা। ঘাম দিয়ে জ্বর ছেড়েছে আমার। এই তো কিছুক্ষণ। আমি এদের কেউ নই, অথচ কত সহজে এরা আপন করে নিয়েছে আমাকে। মাসিমার কথার ভেতরে খুব ব্যক্তিত্বের ছাপ আছে। এই ব্যক্তিত্বই বোধহয় মিরাদির মধ্যে ছড়িয়েছে। আর হাসি খুশি ভাবটা সিদ্ধার্থর ভেতর। এর সামনে নিজেকে ছোটোখাটো দুঃখ কষ্টের কথা বলতেও লজ্জা হয়। মাসিমা ঢুকতেই কারেন্ট এসে গেছে। কি, রাইকে কিছু খাইয়েছিস? না, এই তো গল্প করছিলাম আমরা। বস রাই, চা করে আনি। কটা পরোটা ভেজে দিই, খাবি? অফিসে ভালো করে টিফিন করাও হয়ে ওঠেনি, তবু খিদে পাচ্ছে না আজ। আমি শুধু চাই খাবো। খেয়ে যেতে পারতিস, তোদের হোস্টেলে যা খাবার দেয়।
মাসিমা বলল, হ্যাঁ হ্যাঁ, খেয়েই যা। রাই, তুই আজকাল কোথাও যাস না কেন রে? মণিদীপা বলছিল কৃষ্ণনগরেও নাকি মাসখানেক যাসনি। তোর খোঁজে তোর মেশো একদিন গিয়েছিল হস্টেলে, ছিলি না। কবে বলুন তো? গত রোববার বোধ হয়। ও, সেদিন শার্লির বাড়িতে নিমন্ত্রণ ছিল। আমার অফিসের চাইনিজ বন্ধু, ডে স্পেন্ড করতে গিয়েছিলাম। কোথায় থাকে? ট্যাংরায়? ওদিকে শুনেছি চীনারা একটা টাউন করে নিয়েছে। না, ওদিকে নয়, বউবাজারের কাছে, ছাতাওয়ালা গলিতে। জানেন মাসিমা, কতটুকুন জায়গায় কতজন মিলে যে থাকে ওরা। ওর বাবা ডেন্টিস্ট, দাদা একটা লন্ড্রি করেছে, মা আর দাদা মিলে সেটা চালায়। কেমন সুন্দর বলো তো? মিরাদি হ্যারিকেনটা তুলে রাখলো। আমাদের মারা ভাবতে পারে বাইরে বেরিয়ে লন্ড্রি চালানোর কথা? ও কথা বলিস না মীরা, যাদের যা তাদের তা। আমাদের তো ছোটবেলা থেকে সেভাবে বড় করা হয়নি, তাহলে আমরাও পারতাম। এখনকার মেয়েরা ঠিক পারবে। কিরে রাই, পারবি না? নিশ্চয়ই পারবো, কৃষ্ণনগরে আমি তো সবার জামা কাপড় কাচতাম। আমি ইয়ার্কি জুড়েছি মাসিমার সঙ্গে। আস্তে আস্তে নিজেকে অনেক বেশি স্বাভাবিক লাগছে। কতদিন পর বুঝি হালকাভাবে গল্প করছি, সেই কৃষ্ণনগরের বাড়ির মতো। মিরাদি পরোটা নিয়ে এলো, সঙ্গে রুই মাছের বৃন্দালু। মাসিমা এই রান্নাটা দারুণ করে। তাড়াতাড়ি খেয়ে পালাই বাবা, সিদ্ধার্থ আসার আগে, যদি হাত থেকে কেড়ে নেয়। পরোটা সবে ছিঁড়েছি, এবার বাইরে কলিং বেল। বেশ জোর। সত্যি জোরে বাজলো কি, নাকি আমার কানেই? ঢকঢক করে জল খেয়ে নিলাম। এবার নিশ্চয়ই। দরজা খোলার শব্দ, আমার হাত আবার ঘামে ভিজে সব। খাওয়া ফেলেই উঠে দাঁড়িয়েছি। মাসিমা দরজার দিকে তাকিয়ে, কে এলো রে মীরা? ও কেউ না, পাড়ার ছেলেরা, শীতলা পুজোর চাঁদা। সিদ্ধার্থ কি আমার সঙ্গে এভাবেই লুকোচুরি খেলবে নাকি? আশ্চর্য, মাসিমা কিংবা মীরাদি কেউ একবার ওর প্রসঙ্গ পর্যন্ত তুলল না। হয়তো জানে, হয়তো জানে না। আমার খুব অস্বস্তি হচ্ছে হঠাৎ। কোনো রকমে খেয়ে উঠে দাঁড়ালাম। চলি মাসিমা, মীরাদি আসি। একবার কৃষ্ণনগরে ঘুরে আয়, মা বাবা কত ভাবছেন। যাব, দেখি যদি এই সপ্তাহে পারি। মীরাদি দরজা অবধি এলো। ট্রাম ডিপোতে গিয়ে টিউব রেলে চলে যা, তাড়াতাড়ি হবে। এরা কি কিছুতেই সিদ্ধার্থর কথা বলবে না আমাকে? নিজেকে আর ধরে রাখতে পারলাম না। সিদ্ধার্থদা ফিরল না এখনো? গালটা কি কেঁপে গেল আমার। নার্ভাস চোখে তাকিয়ে আছি মীরাদির দিকে। কেন, তুই জানিস না? ও তো 2 সপ্তাহের অফিস ট্যুরে গেছে হায়দ্রাবাদে। ওখানে ওদের কি একটা নতুন ব্রাঞ্চ খুলেছে, হয়তো ওখানেই। সিদ্ধার্থ কি অভিমানে কলকাতা ত্যাগ করবে আমার জন্য? মীরাদি একটু অবাক চোখে দেখছে আমাকে। তোর সঙ্গে দেখা হয় না টুকুনের? তোকে বলে যায়নি কিছু? অপ্রস্তুতভাবে মাথা নাড়লাম। মীরাদির চোখ এখনো স্থির। রাস্তায় নেমে জোরে হাঁটা শুরু করেছি। কৃষ্ণনগরে এলে মনটা কেমন অন্যরকম হয়ে যায়, যেন আমার দুটো মন, একটা কলকাতার, একটা কৃষ্ণনগরের। কলকাতার যে মন সবসময় দেখছে, ছুটছে, এখানে এলেই সে মনে কি যে ক্লান্তি। এখানকার মনটাকে নিয়ে আমার বড় ভয় হয়। কাল হাফ ডে ছিল, 3টে নাগাদ হস্টেলে ফিরে দেখি ভিজিটার্স রুমে ছোটো মাসি টুম্পাকে নিয়ে বসে। আমাকে দেখেই পুচকে টুম্পা হাততালি দিয়ে উঠল। ওই তো দিদি এসে গেছে। মাসি বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোকে ধরে নিয়ে যেতে এসেছি। কোথায়? কোথায় আবার, কৃষ্ণনগরে। কি অসভ্য মেয়ে রে তুই! দিদি জামাইবাবু ভেবে মরছে, আমার বাড়িতেও 1 যুগ ধরে যাচ্ছিস না, ব্যাপারটা কি? কিছুই না, আমি হেসে ফেললাম। আজই তো 6:30 ভাগীরথীতে যাব ঠিক করছি। চল, আমিও সঙ্গে যাব তোর। ছোটো মাসি যেন পারলে আমাকে বেঁধে নিয়ে যায়। হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিলাম, মেশো যাবে না? না, ও আজ ধানবাদ যাচ্ছে, সোমবার ফিরবে। তাই বলো, আমি ভাবছিলুম তুমি কি করে মেশোকে ছেড়ে। পাকামি করিস না।
তোর মেশো যা তোর ওপরে চটে আছে, একটা ভালো চাকরির খবর ছিল তোর জন্য। সে কি? সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছি। আমার অফিসে ফোন করেনি কেন? এ মা, কি হবে? ছোট মাসি হেসেছিল অনেকক্ষণ পর। বুঝেছি, নিজের দরকার ছাড়া তুমি আমাদের খোঁজ নেবে না, তাই তো? তাড়াতাড়ি ঢোক গিলেছিলাম। বিশ্বাস করো ছোট মাসি, একদম সময় পাচ্ছি না। কোথায় চাকরি গো? মেশো আমার অফিসে এসেও তো খবরটা দিয়ে যেতে পারতো। ধীরে বৎস, ধীরে, এত উতলা হয়েও না। চাকরিটা এক্ষুনি হওয়ার চান্স নেই। ওর অফিসের রিসেপশনিস্ট মেয়েটির সামনের মাসে বিয়ে। তার জায়গায় যাতে তোকে ঢুকিয়ে দেওয়া যায়, ও সেই চেষ্টাই করছে। মেয়েটা চাকরি ছেড়ে দেবে? শুনছি তো তাই। আশ্চর্য, এই বাজারে সহজে কেউ চাকরি পায় না, আর মেয়েটা বিয়ে বলতে গিয়েও সামলে নিয়েছিলাম নিজেকে। ছোট মাসিরা ছকে বাঁধা জীবনের মানুষ, এভাবে ভাবতে জানে না। আচ্ছা, ছোট মাসি কি খুব সুখী মেশোকে নিয়ে, টুম্পা আর ঘর সংসার নিয়ে? ট্রেনে আস্তে আস্তে প্রশ্নটা করেই ফেললাম শেষ পর্যন্ত। মাসি, তোমার কখনো নিজেকে মেশোর ওপর ডিপেন্ডেন্ট মনে হয় না? ছোট মাসি প্রথমে বুঝতেই পারেনি আমার কথা, অবাক চোখে তাকিয়েছিল। মানে? ধরো, এই যে তুমি তোমার সমস্ত কাজে মেশোর ওপর নির্ভর করে থাকো, সে তো তোর মেশোও আমার ওপর নির্ভর করে থাকে, আমাকে ছাড়া এক দণ্ডও। আমি সেই নির্ভরতার কথা বলছি না। আজ যদি মেশো তোমাকে ছেড়ে দিতে চায়, ধরো হঠাৎ অন্য মেয়ের প্রেমে পড়ে গেল, ছোট মাসির ভুরু কুঁচকে গেল, কয়েক সেকেন্ড যেন ভাবলো কিছু, তারপর হেসে উঠল খিলখিল করে। সে মুরত তোর মেশোর নেই, হলে কি হবে? কি আর হবে, মনে করবো সেটাই আমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু আমাকে তুই ওই সব কথা জিজ্ঞাসা করছিস কেন? কেন যে করছি তা যদি মাসি বুঝতো। আমার মতো গলা ধাক্কা না খেলে কোনো মেয়েই বোধহয় তা বুঝতে পারে না, কিংবা আমার ধারণা ভুল। হয়তো পরিপূর্ণভাবে কারোর ওপর নির্ভর করে থাকাতেও এক ধরনের সুখ আছে। আমি সে জীবনের স্বাদ পাওয়ার সুযোগ পেলাম কই? দুপুরে সবে খেয়ে উঠেছি, হঠাৎ পিসি এসে হাজির। বেলঘরিয়াতে নতুন বাড়ি করেছে। আমি কোনোদিন যাই না বলে এক গাদা অভিযোগ করলো। যাব কি? পিসির প্রশ্নবাণকে আমি যে ভীষণ ভয় পাই। আমার এই লম্বা চওড়া চেহারার লাল টুকটুকে পিসিকে উকিল হলে ভালো মানাতো। ছোট মাসি, মা আর পিসি বড় ঘরে গল্প করতে বসে। দাদা গেল মুকুলদাদের বাড়ি ব্রিজ খেলতে। ভাইয়া তো সকাল থেকেই ব্যস্ত 25শে বৈশাখের নাটক নিয়ে। আচ্ছা, নাটক পাগল ছেলে হয়েছে, ওকে কাকনের সঙ্গে আলাপ করিয়ে দিতে হবে। বাবা কিছুক্ষণ আমার সঙ্গে বারান্দায় বসেছিল, একটু আগে ছোট ঘরে শুতে গেল। আজকাল বেশি কথাবার্তা বলে না, কেমন মন মরা হয়ে থাকে। দিন দিন শরীর ভাঙছে। মারও আর আগের মতো সুন্দর স্বাস্থ্য নেই। কয়েক বছর আগেও মাথা ভর্তি কালো চুল ছিল, এখন বেশিরভাগই সাদা। মুখ জুড়ে ভাবনার কাটাকুটি। একটা মাত্র বিপর্যয়, সংসারকে কি প্রবলভাবে ধাক্কা দিয়ে যায়, টর্নেডোর মতো। টুম্পা বারান্দায় খেলা করছিল, ছোট মাসি টেনে ঘুম পাড়াতে নিয়ে গেল। এই মেয়েটা যখন বড় হবে, তখনও কি কিছুই পাল্টাবে না সমাজে? ভাবনা, চিন্তা, নীতি, নিয়ম। দাদা বা ভাই আর মেয়ে হলে আমি একদম অন্যরকমভাবে মানুষ করব তাকে। আর আমার মেয়ে হলে, দূর, কী সব হাবিজাবি ভাবছি। রেলিং ধরে ঝুঁকলাম। নিচের তলার বৌদি উঠোনে কাপড় মেলছে। মাস তিনেক হলো নতুন ভাড়া এসেছে। আমার সঙ্গে তেমন আলাপ নেই, তবে মহিলার কৌতূহল সাংঘাতিক। অবশ্য কৌতূহল কারি বা কম, একবার সিঁদুর পরার পর যে মেয়ে তা মুছে ফেলে, তাকে নিয়ে চর্চা করাটাই সমাজের রীতি। রেলিং থেকে সরে দাঁড়ালাম। নিচের উঠোনটুকু পেরোলে কাঠের গেট, তারপরে রাস্তা। দুটো বড় রাস্তার মাঝ বরাবর বলে সব সময় এ পথ দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, বেশি যায় সাইকেল রিক্সাও। দিন রাত ভেপো ভেপো আওয়াজে পাড়া তোলপাড়। তবে এই মুহূর্তে রাস্তা নির্জন।
অলস রোদ গায়ে মেখে শুয়ে আছে ছুটির দুপুর। শুধু ভৌমিকদের ছাদের আলসেতে একটি কাক তারস্বরে ডেকে চলেছে। জলখাবারের টেবিলে সকালবেলা দাদা 3টে 100 টাকার নোট বাড়িয়ে দিয়েছিল। দে, রেখে দে, গত মাসে নিসনি, 2 মাসেরটা একসঙ্গে দিলাম। গত মাসে ইচ্ছে করেই নিইনি। এভাবে বারবার টাকা নিতে আমার খারাপ লাগে। বাবার রিটায়ারমেন্টের পর দাদার মাইনে আর ভাড়ার টাকাতে সংসার চালায় মা। বাবা অবশ্য এক আধটা টিউশনি করে এখনও। আবার টাকাটা না নিলে আমারই বা চলে কি করে। গত মাসে খুব টানাটানি গেছে। কী রে ধর, কী যে হলো বলে ফেললাম। রেখে দে, লাগবে না। কেন, তোর মাইনে বেড়ে গেছে নাকি? হায় রে, মালহোত্রা ব্রাদার্সে আবার মাইনে বাড়া, তাও মাত্র কদিনের চাকরিতে। না তা নয়, তবে এখন দরকার নেই। পাকামি করিস না। দাদার চোখ হাসছিল। তুই কি ভাবিস তোকে আমি এমনি এমনি টাকা দিই? একটা ভালো চাকরি পা, সুদে আসলে সব উসুল করে নেব তখন। হাত বাড়াতেই হলো। যতই দিমাগ দেখাই, দাদার এই সাহায্যটা আমার খুবই দরকার। হস্টেলের ফিস দেবার পর কটা টাকাই বা হাতে থাকে। ছোট মাসির কাছে থাকলে এ অভাব হয়তো হতো না, কিন্তু সেখানে কি আমি নিজেকে। দাদাটা আমার সত্যিই দূরদর্শী। ঠিক বুঝেছিল এই প্রতি মাসে সাহায্য নেওয়ার ব্যাপারটা আমাকে বিঁধবেই। আর ও তো সেটাই চায়। বারান্দায় কোণে রাখা ইজি চেয়ারটায় বসলাম। আমাদের এই সাবেকি বারান্দায় কতদিন ধরে যে একভাবে পড়ে আছে চেয়ারটা। একসময় দাদু সারাক্ষণ চুপ করে বসে থাকতেন এখানে। কতদিন ঠাট্টা করে জিজ্ঞাসা করেছি, ভোর ফ্যাল করে কাকে দেখো দাদু? একগাল সাদা দাড়ি আর ফোকলা গালে দাদু ভারী নির্মল হাসতেন। পৃথিবীটাকে শেষবারের মতো প্রাণ ভরে দেখে নি গো রায় কিশোরী। কি এত দেখার আছে পৃথিবীতে? কি নেই গো, সব আছে। সুখ দুঃখ, প্রেম বিচ্ছেদ, আলো অন্ধকার, দিন রাত্রির। ইজি চেয়ারের হাতলে আলতো হাত বোলালাম। ছেলেবেলা থেকেই এই চেয়ারটার সঙ্গে এক ধরনের আত্মীয়তা হয়ে গেছে। দাদু বলতেন, এ চেয়ার কবে আমাদের বাড়িতে এসেছে জানিস? সেই 41 ডিসেম্বরে, পার্ল হারবারে যেদিন বোমা পড়ল ঠিক তার পরের দিন। ঐতিহাসিক চেয়ারটায় বসার জন্য ছেলেবেলায় দাদা ভাইয়ার সঙ্গে মারপিট লেগে যেত আমার। সবার সমান দাবি। শেষে মা ঝগড়া থামাতে গুমাগুম কিল মারত 3জনেরই পিঠে। দাদু মারা যাওয়ার পর চেয়ারটার পেছনের দেওয়ালে একটা সিংহের মুখ আপনা আপনি ফুটে উঠেছিল। অবশ্য আমারই শুধু ওটাকে সিংহ মনে হতো, দাদার মনে হতো রাজবাড়ির দেউড়ি, ভাইয়ার হাতলওয়ালা টিউবওয়েল। এ নিয়েও কত তর্ক। অনেকদিন পর নোনা ধরা দেওয়ালের মানচিত্রগুলো খুঁটিয়ে দেখছি। আদ্যিকালের বাড়ি, সেই দাদুর বাবার আমলের তৈরি। বহুদিন ভালো মতো সংস্কার হয়নি। আমার বিয়ের সময় শুধু গোটা বাড়িটা আলগাভাবে চুনকাম করা হয়েছিল। তার বেশি করতে অনেক খরচা। ওপর চুন বোলানোর দরুন 4 বছরেই সাদা রং আবার হলুদ। পলেস্তারা খসে ইট দাঁত বার করেছে। আগের মতোই স্যাঁতস্যাঁতে দেওয়ালের জায়গায় জায়গায় বাঘ, হাতি, ঘোমটা পরা বউ, সার্কাসের জোকার। চতুর্দোলাটা কোথায় গেল? কোথায় যেন ছিল? দাদার ঘরের দিকটায় না, নাকি বাবা মার ঘরের দিকটায়? বুক মোচড় দিয়ে উঠল। এতদিন খেয়ালই করিনি আমার বিয়ের পর থেকে ওই ছাপটা একেবারে মুছে গেছে। অথচ কি নিখুঁত ছিল ছবিটা। আমি তখন ছোট। বাবা বলতো, এটা হলো গিয়ে রায়ের চতুর্দোলা, এটা চেপে রাই শ্বশুর বাড়ি যাবে। ভাইয়া তখনও হয়নি। বাবার কথা শুনে দাদা উচ্চিংড়ের মতো লাফাতো, না, এটা চেপে আমি শ্বশুর বাড়ি যাব। মা দুলে দুলে গান করত, দোল দোল দুলুনি। দাদা চিৎকার করত, বোনের দিকে নয়, আমার দিকে তাকিয়ে গান করো। আমি বলতাম, না, আমার দিকে তাকিয়ে। ছেলেবেলায় ভাই বোনেরা তো এরকমই থাকে, দুজনেই সমান সমান।
তারপর একটু একটু করে দুজনের জগৎ একেবারে আলাদা হয়ে যায়। ছেলেদের শ্বশুরবাড়ি যাওয়া আর মেয়েদের শ্বশুরবাড়ি যাওয়াতে যে কি আকাশ পাতাল তফাৎ, দাদা বুঝতো না, আমিও না। কেন যে বুঝতে শিখতে হলো, শৈশবের মতো নির্ভর নিশ্চিন্ত জীবনটা যদি। চেয়ারের কোলে মাথা রাখলাম। আমাদের সেই সব দিনগুলোর কথা তোমার মনে আছে চেয়ার? চেয়ার নড়ে চড়ে বসলো যে। খুব মনে আছে, আমার কোলেই তো সব মানুষ হলে তোমরা। দাদা তোমাকে কিরকম জ্বালাতন করতো মনে পড়ে? কাদা মাঠে ফুটবল খেলে এসে হাত পা না ধুয়ে ধপাস করে বসে পড়তো তোমার ওপর, তখন মা এসে দাদাকে। আর তুমি স্কুল থেকে ফিরেই আমার কোলে বসে অবিরাম দোল খেতে, মাঝে মাঝে বুড়ো এসে পেছন থেকে বিনুনি ধরে টানতো তোমার, তুমি করে চেঁচাতে। ভাইয়া কেমন তোমার পিঠে চড়ে টিং টিং লাফাতো। সব মনে আছে আমার। আমি কি আর আজকের হে? আমার চোখের সামনে তোমার বাবা তোমার মাকে বাড়িতে নিয়ে এসেছে, তখন আমার কি পালিশ কি জেল্লা। তারপর ব্রত হলো, তুমি হলে, বুড়ো হলো। তোমার চেহারা কিন্তু হঠাৎ অনেক ঝিরকুটে মেরে গেছে চেয়ার। হবে না, এতদিন একসঙ্গে আছি, আমারও তো মায়া পড়ে। তোমাদের ভালো হলে আমি মনে মনে চকচকে হই, আর তোমাদের খারাপ হলে। আমার বিয়ের কথা বলতে চাইছো? হ্যাঁ, তোমার সেই ভুল বিয়েটা, সেই শিবপুরের বর ছেলেটাকে বিয়ের দিনই দেখে আমার ভালো লাগেনি। বড় স্বার্থপর লোভী লোভী চোখ। ওখানে তো তুমি মরতে গিয়েছিলে, ফিরে এসে দিন রাত আমার বুকে শুয়ে কাঁদতে, কখনো বসে থাকতে থম মেরে। যাক ওসব কথা, পুরনো ঘা কেন খোঁচাচ্ছ? তুমি কি চাও আবার রক্ত পড়ুক? আমি কেন চাইবো, তুমিই তো ভাবো। না হলে এখানে এসে সর্বক্ষণ গুম হয়ে বসে থাকো কেন? হাসো, কথা বলো, চিয়ার আপ। যাও, মা মাসি গল্প করছে, ভালো লাগে না। কৃষ্ণনগরে এলে আমার কিছু ভালো লাগে না। আমি চোখ খুললাম। কেন রাই, এ শহরটা কি দোষ করলো? জানি না, খালি মনে হয় এখান থেকেই আমার অনেক কিছু পাওয়ার ছিল, শুরু হওয়ার কথা ছিল এখান থেকেই। কি? একটা পথ, একটা ঠিকানা, একটা ডেস্টিনেশন, যেখানে মানুষ পৌঁছতে চায়, অথচ ঠিক ঠিক শুরু করা হলো না যেভাবে শুরু করেছিলাম। না, যেভাবে শুরু করেছিলাম বলা যায় না, যেভাবে শুরু হলো। কিছুদূর যাওয়ার পর দেখলাম রাস্তাটা ভুল, অন্ধগলি। ধাক্কা খেয়ে ফেরত এলাম। তারপরও এখান থেকে তো নতুন কোনো রাস্তা খুলল না আমার জন্য। এটা খাঁটি কথা হলো না রাই? তোমার বাবা মা যদি আদর করে তোমাকে টেনে না নিত, তোমার দাদা যদি ধাক্কা দিয়ে কলকাতায় না পাঠাতো, কোথায় যেতে তুমি? বলতে গেলে এই শহরটা থেকেই তো আবার সূত্রপাত। তুমি বুঝতে পারছো না চেয়ার, আমি ঠিক এ কথা বলতে চাইছি না। আসলে এখানে এলেই বুকে একটা কষ্ট চিনচিন করতে থাকে। মনে হয় মনের ওপর পাতলা স্বরের মতো একটা ছায়া এসে পড়েছে। আহত শামুকের মতো খোলের ভেতর ঢুকে পড়ি। চেয়ার, আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি তুমি এখানে এলেই মনে মনে ওই ছেলেটার কথা ভাবো, ব্রতর ওই সুন্দর মতন বন্ধুটার কথা। হয়তো তাই, হয়তো তাই নয়। আসলে আমার জীবনটা যেভাবে চলছিল ভেঙে গেল। এখন যেভাবে কাটছে, যেভাবে কাটবে ভেবেছিলাম ছেলেবেলায়, বাবা মার আমাকে নিয়ে চাপা উদ্বেগ, দাদার ফিলিংস, স্বপ্নের নীলাঞ্জন, বাস্তবের অনিমেষ, সব কিছু সেই কষ্টটার মধ্যে মিশে থাকে। তাহলে বলো, এখানে এসে তুমি নিজেকে পুরোপুরি দেখতে পাও? চেয়ার দুলে উঠল। কলকাতাতেও তো দেখি, তবে সেখানে শুধু ঢেউ আর ঢেউ। সেখানে আমার প্রতিটা মুহূর্ত প্রতি মুহূর্তের সঙ্গে লড়াই করছে আমার চারপাশের মানুষরা। আমি
আমার যুদ্ধ, অপমান, গ্লানি, আশা, দ্বন্দ্ব, হয়তো বা একটু একটু রঙিন কল্পনাও, সবই আছে কলকাতায়। এখানে আমার সঙ্গে শুধু আমি, আমার অতীত, অতীতের সুখ, অতীতের দুঃখ। চোখের সামনে এক অদৃশ্য আয়নায় সব যেন ফুটে উঠতে দেখি। রাই, এই রাই, রাই। চেয়ার নয়, আরেকজন কে যেন ডাকছে আমাকে। কে? অনেক দূর থেকে ভেসে আসছে কার গলা। ঝাঁকঝাঁক কুয়াশা সরিয়ে ফিরছি আমি। কিরে, এখানে চোখ বুজে বসে কি বিড়বিড় করছিস নিজের মনে? ধরপড় করে উঠলাম। পিসি, ঘুম পেয়ে থাকলে ঘরে গিয়ে ঘুমো না। না না, ঘুমোইনি, দু চোখ ঘষে নিচ্ছি ভালো করে। এমনি বসে থাকতে থাকতে চোখ জুড়ে গিয়েছিল। পিসি বারান্দার ওদিকে গিয়ে পানের পিক ফেলে এলো। তোদের তো আবার দুপুরে ঘুমের অভ্যেস নেই, চাকরি বাকরি করিস। তা হ্যাঁ রে, কেমন চলছে চাকরি? ভালোই। হস্টেলে নাকি ভালো খাওয়া দাওয়া দেয় না, তোর মাসি বলছিল। না না, যা দেয় তাতে পেট ভরে যায়। অনেক মেয়ে থাকে। উঠে দাঁড়ালাম। তুমি বসো। ভারী শরীরটাকে ছপাত করে ইজি চেয়ারে ফেলে দিল পিসি। মেয়েগুলো সব কেমন, ভালো? শুনেছি যত সব বিয়ে ভাঙা মেয়েরাই হস্টেলে গিয়ে। তা কেন হবে, কুমারী মেয়েও আছে অনেক। বাইরে থেকে কলকাতায় চাকরি করতে এসেছে, একটা মাদ্রাজি মেয়েও আছে, ভালো বাংলা বলতে পারে। তাহলে ওখানে ভালোই আছিস বল। ঘাড় ঘুরিয়ে পিসি আপাদমস্তক দেখছে আমায়। তোর নতুন দা কদিন আগে তোকে অফিস পাড়ায় দেখেছে বলছিল সকালবেলায়। ইমা, আমাকে ডাকেনি কেন? তুই একটা লোকের সঙ্গে গল্প করতে করতে হাঁটছিলি, তাই ডাকেনি। প্রতিটা শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে দাঁতে সুপুরি কাটছে পিসি। একটু ঘাবড়েই গেলাম। কার সঙ্গে দেখেছে নতুনদা? সিদ্ধার্থর সঙ্গে তো বহুদিন দেখা হয় না। অজয় সিনহা অবশ্য অফিস ঢোকার মুখে দেখা হলে কথাবার্তা বলে, সেও তো সেরকম কিছু নয়। কোন সময় দেখেছে বলো তো? ওই সকালের দিকে, অফিস টাইমে। তাহলে বোধহয় চন্দনার নন্দাই এখনো চীনে জোঁকের মতো লেগে আছে আমার পেছনে। কিছু বলতে পারি না বলে আরও মজা পায়, রোজ সঙ্গে সঙ্গে অফিস পর্যন্ত। কিন্তু পিসিটি তো আমার এত কথা বুঝবে না। সর্বত্র খবর রটিয়ে বেড়াবে এখন। মা মাসি হয়তো জেনেও গেছে আমাকে ডাল হাউসেতে আজকাল সকাল বিকেল একটা ছেলের সঙ্গে হেসে হেসে গল্প করতে দেখা যায়। চিরকালই ছোট্ট ঘটনাকে রংচং মাখিয়ে ফুলিয়ে দেওয়ার ব্যাপারে পিসির জুড়ি নেই। রেলিংয়ের ধারে গিয়ে ঠোঁট ওল্টালাম। আমার কোনো অফিস কলিগ হবে হয়তো। তোমাদের খবর বলো, খুকুদির বাচ্চাটা কত বড় হলো? এই তো সামনের বছর স্কুলে ভর্তি হবে। পিসি কোনো রকমে পাশ কাটিয়েই মূল প্রসঙ্গে ফিরে এসেছে। দেখো বাবা, কলকাতা খারাপ জায়গা, আজে বাজে লোকের সঙ্গে মিশো না। এমনিতেই হস্টেলে থাকা মেয়েরা শুনেছি। যাক, আমার উদ্ধার কর্ত্রীরা এসে গেছে বারান্দায়। মা, ছোট মাসি। কথা ঘোরাতে চাইলাম। চা হচ্ছে না মা? বসিয়েছি। মা পিসির দিকে তাকালো। তুমি একটু গড়িয়ে নিতে পারতে ঠাকুরজি, আবার অতটা ফিরবে, আজ বরং থেকেই যাও না। না। পিসি আমার দিকেই তাকিয়ে আছে। না ফিরলে বাবুর অসুবিধে হবে। তবে ভাগ্যিস আজ এলাম, রাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আজকাল তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছে। ছোট মাসি চুপচাপ রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়িয়েছে। মা হাই তুলল। তা যা বলেছ, আমরাই এবার কতদিন পর দেখা পেলাম, তাও মনি জোর করে নিয়ে এসেছে তাই। মার এখনও অভিমান যায়নি। কাল রাত থেকেই ভালো করে কথা বলছে না। বাবারও মুখ ভার হয়েছিল, তবে আমি সামনে দাঁড়াতেই তা কেটে গেছে। মার গলা জড়িয়ে আদর করতে ইচ্ছে করছে। হেসে ফেললাম। মোটেই আমাকে ছোট মাসি ধরে আনেনি, আমি তো নিজেই কাল আসছিলাম। আসলে প্রতি সপ্তাহেই কোনো না কোনো ব্যাপারে এমন আটকে যাই।
কলকাতার ওই তো মজা। পিসি আমার মুখ থেকে কথা কেড়ে নিল। রঙিন নেশা সব পিছুটান ভুলিয়ে দেয়। সেটা অবশ্য একদিক থেকে ভালোই। সব ভুলে ওখানে গিয়ে রাই যদি ভালো থাকে। ও কথা বললে চলবে না বৌদি। মেয়ের প্রতি তোমাদেরও কর্তব্য আছে। একবার ভুল হয়ে গেছে বলে সব ছেড়ে বসে থাকাটাও কাজের কথা নয়। বিদেশ বিভুঁইয়ে একা একটা মেয়ে পড়ে থাকবে সারা জীবন, এ আবার কেমন কথা? যে কোনো সময় মন চঞ্চল হতে পারে। আমি বলি কি, এবার ওর সম্পর্কে কিছু একটা ভাবা দরকার। ধুর, আবার শুরু হলো। আমাকে নিয়ে চর্চা কবে যে এদের শেষ হবে। পিসির মুখের ওপর দু চার কথা শুনিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি যে কিছুই বলতে পারি না। ঠিক ঠিক সময়ে আমাকে বোবায় ধরে। ঘরে ঢুকে এলাম। শুনতে পাচ্ছি ছোট মাসি প্রশ্ন করছে, আপনি কি বলতে চাইছেন? পিসি গলা নামাল। আমি আর কি বলবো, পাঁচজন পাঁচ কথা বলে তাই। কীরকম? বাদ দাও সব কথা, আমি গায়ে মাখি না। হাজার হোক রাই আমাদেরই মেয়ে, ওর ব্যাপারে আমাদেরই তো ভাবা উচিত, তাই না? কান গরম হয়ে উঠেছে। কিছুতেই কি এরা আমার মতো করে আমাকে থাকতে দেবে না? মেয়েরাই বোধ হয় মেয়েদের নিশ্চিন্তে বাঁচতে দিতে চায় না। রান্নাঘরে চলে এলাম। দাদা থাকলে বাড়ির কেউ আমাকে নিয়ে আলোচনায় বসার সাহসই পেত না। চায়ের ট্রে নিয়ে বারান্দায় ফিরছি। মার গলা কানে এল, আমি ও কথা তুলতে পারবো না ঠাকুরজি, দরকার হলে তুমিই বলো। ছোট মাসি বলল, আমারও তাই মনে হয়। ব্রত বা জামাইবাবুর সঙ্গে কথা না বলে ওকে কিছু বলা ঠিক হবে না। কি বলতে চায় ওরা? পিসি কি পরামর্শ দিল? মা মাসিও বেশ উত্তেজিত মনে হচ্ছে। বারান্দার পাশে রাখা ছোট টুলের ওপর ট্রে রাখলাম। না তাকিয়েও বুঝতে পারছি ওরা পরস্পর মুখ চাওয়াচাই করছে। নিজেকে প্রাণপণে শক্ত রাখার চেষ্টা করছি। আমারই মা, পিসি, মাসি আমাকে নিয়ে আলোচনা করছে, হয়তো ভালোর জন্যই। তবু কেন এত অপমানিত বোধ করছি? আগে তো এমন হতো না। চায়ের কাপে চুমুক দিতে দিতে পিসি কথা আরম্ভ করল। বুঝলি রাই, তোর পিসে মশাই বলছিল একটা ভালো ছেলে আছে, মনটা খুব উদার, তোর মতোই নামমাত্র বিয়ে হয়েছিল, সে আবার বিয়ে করতে চায়। ভালো তো, আমি সহজভাবে বলতে চাইলাম। ডিভোর্স হওয়া মেয়েতেও তার আপত্তি নেই। তোর তুলনায় বয়সটা একটু বেশি, তবে ছেলে একেবারে হীরের টুকরো। তোর যদি মত থাকে তো খোঁজ খবর নিই। কি করবে খোঁজ নিয়ে? তোর সঙ্গে বিয়ের ঠিক করব, আমরা চাইছি। সোজাসুজি তাকালাম। তোমরা চাইলেই আমি আবার বিয়ে করব ভাবছো কি করে? দেখো মেয়ের কথা। পিসি গলায় আহ্লাদের সুর। কবে কি হয়েছে তা ধরে বসে থাকলে মেয়েদের জীবন চলে? তোর ডিভোর্সও তো হয়ে গেছে ধর 1.5 বছরের ওপর। তাছাড়া এই তো খুকুর বর খবর এনেছে অনিমেষ সামনের মাসে ফের বিয়ে করছে। সে যদি করতে পারে, তুই কেন যোগিনী হয়ে থাকবি? ব্যাপারটা হলে এই। এতক্ষণে ধোঁয়ার আড়াল থেকে পিসি বেরিয়ে আসছে। অনিমেষের বিয়ের খবর দিতেই এসেছে আজকে। মারও বলিহারি যাই, পিসির কথায় নেচে উঠেছে। মার কি ধারণা আমি অনিমেষের কথা ভেবেই মনমরা হয়ে থাকি? একবার ভেবেও দেখল না অনিমেষের আবার বিয়ে করা না করাটা এখন আমার কাছে কতটা মূল্যহীন। ওই লোকটার সঙ্গে শারীরিক কিছু অভিজ্ঞতা ছাড়া কোনো সুখের স্মৃতি আমার মনে নেই। ওই লোকটার সঙ্গে শারীরিক কিছু অভিজ্ঞতা ছাড়া কোনো সুখের স্মৃতি আমার মনে নেই, ছিলও না কোনো দিন। শান্তভাবে বললাম, তুমি ভুল করছো পিসি। তোমার ও খবরে আমার কিছু যায় আসে না। মা ঝপ করে বলে উঠল, কিন্তু তোকেও তো থিতু হতে হবে রাই। এভাবে ভেসে ভেসে মেয়েদের জীবন কাটে না। মা প্লিজ। আমার গলা ভেঙে আসছে এবার। একবারটি আমাকে আমার মতো জীবনটাকে গড়ে নিতে দাও, দোহাই তোমাদের। এরকম ছেলে কিন্তু আর পাবে না বৌদি। পিসি তবু গজগজ করছে। এখনো আমার হয়ে কিছু বলছে না কেন? তবে কি মাসিও চায় আমি যেমন তেমন ভাবে
জড়িয়ে যাই আবার নতুন কোনো গাছে। মেয়েরা কি পরজীবী, পরগাছা? পিসির দিকে কঠিন চোখে তাকালাম। দেখো, আমাকে নিয়ে কোনো রকম আলোচনা আমার ভালো লাগে না। তোমরা অন্য কোনো কথা বলো। পিসি চোখ ঘোরাচ্ছে। শুনলে বৌদি, মেয়েদের স্বাধীনভাবে চলতে দিলে এরকমই হয়। তখনই বলেছিলাম বাইরে চাকরি করতে পাঠিও না। দাদা কি মেয়েকে খাওয়াতে পড়াতে পারতো না? না, অব্রত বুড়োর কাঁটা হয়ে থাকতো। সবাই মিলে চাইলে মেয়ে নিজের পায়ে দাঁড়াক। দেখো কেমন দাঁড়িয়েছে। বাইরের লোকেরা সুযোগ পেলেই আমাকে অপমান করে। নিজের লোকেরা কি তার থেকেও নিষ্ঠুর হয়? নিজের ওপর ঘেন্নায় চোখ ফেটে জল আসতে চাইছে। দেয় না, মেয়েদের কেউ মাথা তুলে দাঁড়াতে দেয় না। কেন সেদিন হাসপাতালে মরে যায়নি? কেনই বা জন্মেছিলাম? জন্মালামই যদি, দাদার মতো ছেলে হয়ে জন্মাইনি কেন? কেউ তাহলে এত খবরদারি করতে পারতো না আমার ওপর? আমাদের পরিবেশে একটা মেয়ে স্বাধীন অস্তিত্বের কথা চিন্তা করলে সবাই বোধহয় এভাবেই তাকে পাঁচিলে গেঁথে ফেলতে চায়। আর সেই বর্ষার সব থেকে ধারালো ফলা হয় মেয়েরাই। মা নয়, পিসি নয়, মাসি নয়, নিজেকেই ধিক্কার দিতে ইচ্ছে করছে আমার। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের গল্প। আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাথে রাখবেন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে।